তো আজকে আমরা কোথা থেকে শুরু করবো? দেখো যে ঠিকঠাক হচ্ছে তো রেকর্ডিংটা। কন্ডিশন অফ রেজোনেন্স, কন্ডিশন অফ রেজোনেন্স, ঠিক আছে। তো কন্ডিশন অফ রেজোনেন্সে আমরা কি লিখবো? কম্পাউন্ডস হ্যাভিং compounds having at least three parallel orbitals, ঠিক আছে, parallel orbitals, or I must say parallel p orbitals, ঠিক আছে, on adjacent atoms. Compounds having at least three parallel p orbitals adjacent atom এ থাকতে হবে, ঠিক আছে। এক্সাম্পল কিরকম? এ দেখো, এইরকম, এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, দিস ইজ কল্ড বিউটারাইন, ঠিক আছে। এখানে দেখো জিনিসটা কিন্তু এরকম, এই যে পি অরবিটাল, সরি, পি অরবিটাল আছে, পি অরবিটাল আছে, পি অরবিটাল আছে। দেখো এখানে একটা পাই বন্ড তৈরি হচ্ছে, এখানেও একটা পাই বন্ড তৈরি হচ্ছে, তাই না? তাহলে দেখো এরা সবাই কিন্তু প্যারালাল, ঠিক কি না? তাহলে প্যারালাল আছে মানে এই পাই ইলেকট্রনটা ন্যাচারালি এইখানটায় ডিলোকালাইজড হবে, এবং এইখানটাতে তো আছে, তো এই পুরো সারফেসটার উপরে, পুরো সারফেসটার উপরেই পাই ইলেকট্রনটা ডিলোকালাইজড হবে, এবং আমরা ওভারঅল মলিকিউলটাকে কিরকম দেখতে পাবো জানো? এইরকম, মানে এই পাই ইলেকট্রন গুলো যেন এই পুরো সারফেসটাতে ছড়িয়ে আছে, ঠিক আছে। এরকম ভাবে এরকম ছড়িয়ে থাকবে, ঠিক আছে। এখানে এটা রেজোনেন্স হবে, এবং রেজোনেন্স স্ট্রাকচারটাকে আমরা কিভাবে দেখাই? Actually এইভাবে দেখায় যে পাই ইলেকট্রনটা এদিক থেকে এদিকে মুভ করছে, আর ন্যাচারালি আমরা এভাবে ওটা দেখাতে পারি, এইভাবে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে রেজোনেন্স, এই যে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রেজোনেন্সের, বা এরকম আরেকটা এক্সাম্পল দিতে পারি আমি। সাপোজ ধরো এরকম সালফার আছে, ঠিক আছে, সালফার আছে, বা ধরো এইরকম বলতে পারি যে সালফার না রেখে এইরকম, ঠিক আছে, এখানে মাইনাস চার্জ দিয়ে দিই। দেখো সালফারের অক্সিজেনের নিচে আছে তো গ্রুপ নাম্বার 16-এ, তো ন্যাচারালি দেখে মনে হতে পারে সালফারের কাছে তো লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারের এই মাইনাস চার্জে রিপালশন হবে, যেটা আনস্টেবল কম্পাউন্ড, বাট অ্যাকচুয়ালি সেরকম না। সালফারটা তোমাকে মাথায় রাখতে হবে, সালফার কিন্তু থার্ড পিরিয়ডের এলিমেন্ট, ঠিক আছে। যেটা অক্সিজেন পারে না সেটা সালফার পারে। কি পারে সালফার? না সালফারের কাছে কি আছে? ভেকেন্ট ডি অরবিটাল আছে। সালফার এই মাইনাস চার্জটা এখানে ছড়িয়ে দিতে পারে, এবং এটাও কিন্তু ওয়ান টাইপ অফ রেজোনেন্স, তাই না? বিকজ ইলেকট্রনটা এখানে সালফারের ভেকেন্ট ডি অরবিটালে ঢুকে গেল, সুতরাং কি হলো? স্টেবিলাইজড হয়ে গেল, ঠিক কি না? ঠিক আছে, এটাও একটা ডিলোকালাইজেশন, এবং এটাকে আরেকটাও নাম বলা হয় ব্যাক বন্ডিং। ইনঅর্গানিকে বলে ব্যাক বন্ডিং। বা ধরো এইখানে, ঠিক আছে, এই এই এক্সাম্পল গুলো না পরে কাজে আসবে। দেখো এইখানে অক্সিজেনের লোন পেয়ার আছে তো, হ্যাঁ, আর এই যে কার্বনটা, এটা এখনই দেখালাম sp2 হাইব্রিডাইজড হয়। তো ন্যাচারালি কার্বনটার কি আছে? কার্বনটার কাছে একটা ভেকেন্ট পি অরবিটাল আছে, sp2 তো। এবং sp2 হলে কিরকম হয় বলেছিলাম না? এরকম প্লেনার শেপ হয়, প্লেনার, ঠিক আছে, একটা প্লেনে আছে এটা, এটা একটা খাতার পাতায় আছে। তো ন্যাচারালি কার্বোক্যাটায়নটা কিভাবে ডেভেলপ হচ্ছে? এই খাতার পাতার ঠিক উপরে আর নিচে একটা ভেকেন্ট পি অরবিটাল আছে, পি অরবিটাল, খালি পি অরবিটাল আছে। সেই পি অরবিটালটা প্যারালালি, এভাবে ঠিক প্যারালালি অক্সিজেন আছে, নিজের ইলেকট্রন ডেনসিটি নিয়ে বসে আছে। এই অক্সিজেন কি করছে? এই খালি অরবিটালে, এই খালি অরবিটালে ইলেকট্রনটা ডোনেট করে দিচ্ছে। তো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ রেজোনেন্স। এবং এখানে কি হচ্ছে? কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, ঠিক কি না? কার্বোক্যাটায়ন এখানে স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, সিমিলারলি এখানে কার্বো অ্যানায়ন, অ্যানায়নটাও স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। এইভাবে রেজোনেন্সের অনেক ডেফিনেশন হয়, বাট অ্যাটলিস্ট কি থাকতে হবে? তিনটে প্যারালাল পি অরবিটাল থাকতে হবে আর অ্যাডজেসেন্ট অ্যাটমস, ঠিক আছে। এখন এইখানে দেখো, এইগুলো কিন্তু এই যে এইটা এটা বললাম না, এটা ঠিক রেজোনেন্সের উদাহরণ বলা যেতে পারে না, কারণ এখানে দেখো দুটো অরবিটালেই হয়ে গেল কাজ, তাই না?
দুটো অরবিটালেও হয় অনেক সময়, বাট রেজোনেন্স এইরকম যদি ছড়িয়ে ডিলোকালাইজেশন করতে হয় তাহলে দেখো এখানে দেখো কটা পি অরবিটাল রেখেছিলাম, একটা, দুটো, তিনটে, তো মিনিমাম তিনটে দরকার, মিনিমাম তিনটে অলওয়েজ দরকার। হ্যাঁ, বাট সেকেন্ড পয়েন্টটা লিখবো, সেকেন্ড পয়েন্টটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে, যে নোট বলে লিখে রাখো যে টু প্যারালাল পি অরবিটাল or p d orbital in case of ions and multiple bonds। ঠিক আছে? Sorry, আমি কি বলছি, রেজোনেন্স হতে গেলে কটা লাগছে, মিনিমাম তিনটে, কিন্তু আয়নের ক্ষেত্রে এই যে আয়ন গুলো আছে না, এই যে এইটা, এই যে এই এক্সাম্পলটা, এখানে কটা এবং মিনিমাম দুটো পি অরবিটালে কিন্তু কাজ হয়ে গেল, দুটো পি অরবিটালে কাজ হয়ে গেল। মোট কথা আমরা কি বলতে চাইছি, আমি সামারাইজ করে বলছি, সামারাইজেশনটা হচ্ছে এরকম, রেজোনেন্স হতে গেলে প্যারালাল অরবিটাল লাগবে, যেখানে প্যারালালি অরবিটাল গুলো প্রেজেন্ট থাকবে, ইলেকট্রনটা জাম্প করে করে এই অরবিটালে ছুটে যাবে। এবার সেখানে যদি এমন কোনো অরবিটাল চলে আসে যে প্যারালালি নেই, পারপেন্ডিকুলারলি আছে, তখন ন্যাচারালি ডিলোকালাইজেশন স্টপ হয়ে যাবে, সেখানে রেজোনেন্স হবে না। ঠিক আছে? এই রেজোনেন্সের মেন শর্তটা কি, অবস্থাটাকে প্লেনার হতে হবে, এবং প্লেনার হতে গেলে কি হতে হবে, অ্যাকচুয়ালি প্যারালাল পি অরবিটাল থাকতে হবে, প্যারালাল পি অরবিটাল ছাড়া কি করে যাবে সেটা, তাই না? সুতরাং সব পি অরবিটালকে একে অপরের প্যারালাল 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 থাকতে হবে। ঠিক আছে? এবার আরেকটা কথা এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন এন্ড ক্রস কনজুগেশন। ক্রস কনজুগেশনের এক্সাম্পল আমরা এক্ষুনি দেখলাম, কিরকম এক্সাম্পল, সেটা হচ্ছে এইটা, দিস ইজ কল্ড অ্যান অ্যানহাইড র্যাগিং। এখানে দেখো অক্সিজেনের যে লোন পেয়ার আছে না, ন্যাচারালি আমি এটা আগেও, আগের ভিডিওটাতে বলেছি যে অক্সিজেনের দুজোড়া লোন পেয়ার থাকলেও, হ্যাঁ, দুটো প্লেনে আছে না, কিন্তু দুজোড়া লোন পেয়ার কিন্তু কখনোই রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে না, বিকজ এক জোড়াই আছে প্যারালাল, আর একটা অবভিয়াসলি পারপেন্ডিকুলারলি থাকবে, সুতরাং একটা লোন পেয়ার আমাদের কোনো কাজের নয়। ঠিক আছে? তো এইটা ন্যাচারালি দেখো এইখানেও রেজোনেন্স করতে পারে, আর এইটা ন্যাচারালি এইখানেও রেজোনেন্স করতে পারে। ঠিক আছে? তো দুদিকেই রেজোনেন্স হচ্ছে, এদিকেও রেজোনেন্স করছে, এদিকেও রেজোনেন্স করছে, তো ন্যাচারালি এটাকে বলা হয় ক্রস কনজুগেশন। কনজুগেশনটা এদিকেও হচ্ছে, কনজুগেশনটা এদিকেও হচ্ছে, এটা হচ্ছে ক্রস কনজুগেশন। এক্সটেন্ডেড কনজুগেশনের উদাহরণ কি, সাপোজ ধরো এইরকম, এটা হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন, এই 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 এবং একই দিকে মুভ করছে, ইলেকট্রন গুলো একই দিকে ফ্লো করছে, সব একই দিকে ফ্লো করছে, তো এটা হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন। তো এটা একটা ব্যাপার গেল। ঠিক আছে? এই ক্রস কনজুগেশন, এক্সটেন্ডেড কনজুগেশন, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু টার্ম গুলো না জানলে পরে পুরো অবস্থা কেরোসিন হয়ে যাবে। তো এখানে লিখতে পারো ফ্লো অফ ইলেকট্রন ইন অপোজিট ডিরেকশন, আর এখানে ফ্লো অফ ইলেকট্রন ইন সিঙ্গেল ডাইরেকশন। ঠিক আছে? ওকে, ন্যাচারালি এখানে কি হয়, একই দিকে ফ্লো করছে, তো এটা হচ্ছে জেনারেলি মোর স্টেবল হয়। ঠিক আছে? সেই পর্যন্ত অনেক কাটবো। তো এবার দেখো রুলস, দেখো যে বড় করে লিখছি, হ্যাঁ, রুলস টু ড্র, টু ড্র রেজোনেটিং স্ট্রাকচারস, রুলস টু ড্র রেজোনেটিং স্ট্রাকচারস। ঠিক আছে? রুলস টু ড্র রেজোনেটিং স্ট্রাকচার। তো পয়েন্ট নাম্বার ওয়ান লেখো, এভরি অ্যাটম in in a compound, every atom in a compound must uh, must
ওবে অক্টেট রুল। ওকে, অক্টেট রুল, ঠিক আছে। শোনো, অক্টেট রুলকে যে ভায়োলেট করবে সেই রেজোনেটিং স্ট্রাকচারটা ন্যাচারালি ভুল, ঠিক আছে। ন্যাচারালি এটা, এইটা একটা যদি এক্সাম্পল আঁকি আমি, ঠিক আছে, এইটা একটা, এটা কি, নাইট্রোমিথেন, সরি নট নাইট্রোমিথেন, এটা হচ্ছে একটা কম্পাউন্ড, ঠিক আছে। তো এইটা ন্যাচারালি রেজোনেটিং স্ট্রাকচারটা এরকম একটা কেউ যদি আঁকে যে এই 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 এইরকম একটা রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, এইরকম করে দেবে, মানে এইটা কি একটা রেজোনেটিং স্ট্রাকচার? এইটা রেজোনেটিং স্ট্রাকচার কি এইটা হতে পারে? উত্তর হচ্ছে হতে পারে না, ঠিক আছে। বিকজ দেখো, এই অক্সিজেনটার তুমি যদি চেক করো, তারা দেখবে আচ্ছা এই কার্বনটা চেক করো, এই কার্বনটা দেখো অক্টেট কমপ্লিট নেই, বুঝতে পারছো? এই কার্বনটা দেখো অক্টেট কমপ্লিট হয়নি। হুম, এখানে দুটো হাইড্রোজেন আছে, তিনটে, তিন দুগুণে ছটা ইলেকট্রন, টোটাল 6 ইলেকট্রন না। তো ন্যাচারালি এটার অক্টেট কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো সবার অক্টেট কমপ্লিট করতে হবে, কিন্তু দেখো এই স্ট্রাকচারটাই তুমি দেখো সবার অক্টেট কমপ্লিট আছে। এই স্ট্রাকচারটাই আমাকে একটা অ্যাটম দেখাও যার অক্টেট কমপ্লিট নেই। সবার এখানে অক্টেট কমপ্লিট আছে, সবার, সবার। এই অক্সিজেনটার 8টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনটার টোটাল 4টে বন্ড করেছে, 4 দুগুণে 8টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা ইলেকট্রন, এই কার্বনটার 1 2 3 4, 4টে বন্ড মানে 8টা ইলেকট্রন, এই কার্বনটার 1 2 3 4, 4টে বন্ড 8টা ইলেকট্রন, সবার অক্টেট কমপ্লিট। কিন্তু তুমি এমন একটা রেজোনেটিং স্ট্রাকচার বানিয়ে দিলে সেখানে অক্টেট ইনকমপ্লিট হয়ে গেল। ন্যাচারালি অক্টেট রুল, ইউ হ্যাভ ভায়োলেটেড দ্য অক্টেট রুল, you cannot violate the octet rule because that is basic chemistry, ঠিক আছে। octet rule violate হতে পারে না। সেকেন্ড পয়েন্টটা লেখো, বলে each resonating structure RS must have same number of unpaired electrons, ঠিক আছে, সেম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। সাপোজ আমরা এই কম্পাউন্ডের কথা বলছি, ওকে, নাও দেখো এরকম কিছু হয় না, বাট তবুও আমি তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে এই যে ফাইবরটা আছে না, সেটাকে আমরা এভাবে ভেঙে নিচ্ছি, মাইনাস প্লাস, তাই না? আমরা ধরে নিতে পারি প্লাস মাইনাস জুড়ে বন্ড হয়ে গেল, ঠিক আছে, আয়নিক বন্ডের মতো ট্রিট করছি, সাপোজ এরকম কিছু হয় না, বোঝানোর জন্য জাস্ট বলা। এই মাইনাস চার্জটা ন্যাচারালি sp2, তো কি করবে, এদিক থেকে এদিকে রেজোনেন্স করে দেবে, ঠিক আছে। তারপরে এটার রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম হবে, প্লাসটা তো এখানে থাকলো, তাই না, মাইনাস আর এখানে ন্যাচারালি একটা বন্ড হয়ে গেল, আর মাইনাস চার্জটা কোথায় উঠে চলে এলো, এইখানে, ঠিক আছে। এবার এইখানে এটা হচ্ছে কি একটা নিউট্রাল স্পিসিস, ঠিক কি না, কোনো চার্জ নেই, নিউট্রাল স্পিসিস, কোনো চার্জ নেই। দেখো এখানে প্লাস মাইনাস ওভারঅল কোনো চার্জ নেই, মানে নিউট্রাল মলিকিউল, ঠিক আছে। কিন্তু সাপোজ কেউ ধরো এরকম একটা স্ট্রাকচার ড্র করে ফেললো, যেখানে আমি ফার্স্টের ভিডিওটাতে দেখবে আছে হোমোলিটিক ক্লিভেজ, এটা হচ্ছে হেটারোলাইটিক ক্লিভেজ করলাম, এটা আমরা যদি হোমোলিটিক ক্লিভেজ করি, যে দুটো র্যাডিকাল জেনারেট করি, ঠিক আছে, দুটো র্যাডিকাল, এখানে একটা র্যাডিকাল, এখানে একটা র্যাডিকাল, ন্যাচারালি এই র্যাডিকালটাও রেজোনেন্স করবে, যে কিরকম তৈরি হবে, এইরকম। এই র্যাডিকালটা তো এখানে থেকে গেল, এইখানে এই বন্ডটাকে ভাঙলেও, এই বন্ডটাকে ভাঙলেও দুটো র্যাডিকাল পাবো, এই র্যাডিকালটা আর এই র্যাডিকালটা বন্ড করে দিল, এবং এইখানে একটা র্যাডিকাল করে ফেলবো। তাহলে কেউ যদি আমাকে বলে এইটার রেজোনেটিং স্ট্রাকচার কি এইটা হতে পারে, উত্তর হচ্ছে না, দিস ক্যানট বি রেজোনেটিং স্ট্রাকচার অফ দ্য ফার্স্ট কম্পাউন্ড। কেন? বিকজ এইখানে একটা নিউট্রাল স্পিসিস, আর এখানে এই যে, কার্বো, সরি, র্যাডিকাল, র্যাডিকাল তো একটা এক্সট্রা ইলেকট্রন, একটা এক্সট্রা ইলেকট্রন মানে দিস ইজ অ্যান আনপেয়ার্ড ইলেকট্রন, সো ইউ ক্যানট ব্রিং এনি আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে ঠিক আছে, বাট তুমি রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করতে গিয়ে আনপেয়ার্ড ইলেকট্রন জেনারেট করতে পারো। সুতরাং ইয়েস, এটা রেজোনেটিং স্ট্রাকচার এটা হতে পারে, বাট এটা হতে পারে। দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। ওকে, থার্ড পয়েন্ট লেভেল, দেখো যে নিউক্লিয়াই of each atom
তখন আমি লিখতে বললাম রেজোনেটিং স্ট্রাকচার মাস্ট বি সেম, ঠিক আছে? নিউক্লিয়ার অফ ইচ অ্যাটম ইন রেজোনেটিং স্ট্রাকচার মাস্ট বি সেম। সাপোজ এই রেজোনেটিং স্ট্রাকচারটার একটু আগে এক্সাম্পল দেখালাম, কিরকম? এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। তো ন্যাচারালি রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে এরপরে? দেখো এই মাইনাস আর এখানে পাই বন্ড হয়ে গেল, মাইনাস চার্জটা উঠে কোথায় চলে গেল? অক্সিজেনের মাথায়। আই হোপ বুঝতে পারছো ব্যাপারটা কি হলো। ঠিক আছে, পাই ইলেকট্রনটা এখান থেকে ডিলোকালাইজ হয়ে এখানে চলে গেল অক্সিজেনের মাথায়। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার অক্সিজেনের মাথায় কেন গেল? বিকজ অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ। সো অক্সিজেনের মাথায় মাইনাস চার্জই থাকতে চায়, অক্সিজেন চায় যে ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে। তো ন্যাচারালি কার্বনের থেকে এইটা বেশি স্টেবল। সেটা আমি প্রসঙ্গে পরে যাচ্ছি। কিন্তু সাপোজ দেখা গেল এইরকম, আমার কাছে এইরকম একটা সিস্টেম আছে, এইরকম। তো এখানে তো হাইড্রোজেন আছে। তো ন্যাচারালি তোমার মাথায় আসতে পারে, স্যার এইরকম কি আমি করতে পারি? কেন পাই বন্ড হয়ে গেল? এখানে এইরকম হয়ে গেল। দিস ইজ নট রেজোনেন্স, ওকে? দিস ইজ সামথিং কল্ড অটোমেরিজম, ওকে? এটা আমরা পরে ডিসকাস করবো কোনো সময়। দিস ইজ কল্ড অটোমেরিজম। দেখো এইখান, এই যে এই দুটো স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো, এই দুটো স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু কোনো অ্যাটম আমরা ডিসলোকেট করিনি। ডিসলোকেট করিনি মানে কি লেখা আছে পয়েন্টটা পড়ো। নিউক্লিয়াই অফ ইচ অ্যাটম ইন রেজোনেটিং স্ট্রাকচার মাস্ট বি সেম। দেখো কোনো অ্যাটম কিন্তু আমরা ট্রান্সফার করিনি। এখানে তিনটে হাইড্রোজেন ছিল, কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন ইনট্যাক্ট আছে। এখানে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন ছিল, এখনো দুটো হাইড্রোজেন আছে। শুধু ইলেকট্রনটা, পাই ইলেকট্রনটা জাম্প করে এখান থেকে এখানে গেছে। কিন্তু এখানে দেখো হাইড্রোজেনটা আগে ছিল কার্বনের সাথে, তুমি নিয়ে এলো অক্সিজেনের সাথে। তো অ্যাটমকে কখনো ট্রান্সফার করা যায় না রেজোনেটিং স্ট্রাকচারে। অ্যাটম যেখানকার সেখানেই থাকবে, শুধু ইলেকট্রন গুলো মুভ করে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট। সো আমি যেটা বলছি, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা লিখতে হবে, হ্যাঁ? তো লেখো খাতায়। এবং এটা দুজনেই আমাকে রেজোনেটিং স্ট্রাকচারটা এঁকে দেখাবো। ওকে, এখানে আমরা দিচ্ছি AlCl3। যদিও জানো না এখন AlCl3 কি, বাট আমি বলে রাখছি AlCl3 ইটস এ লুইস অ্যাসিড, ঠিক আছে? লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কি করবে? ন্যাচারালি ক্লোরিনটাকে অ্যাকসেপ্ট করবে, এবং ক্লোরিন অ্যাকসেপ্ট করার পরে কি হবে? দেখো কার্বন আর ক্লোরিনের বন্ড তুমি ভেঙে ফেলছো, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিংটা সেজন্যই বারবার করে করতে বলা হয়েছিল। কার্বন আর ক্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিন, তাই না? সুতরাং ক্লোরিন যদি আউট হয়, তাহলে ক্লোরিন কিন্তু এই বন্ডের যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন নিজে নিয়ে বেরিয়ে যাবে। সুতরাং দুটো ইলেকট্রন যদি নিয়ে বেরিয়ে যায়, তাহলে এখানে কি করে থাকবে? পজিটিভ চার্জ, ঠিক কি না? এবার এই যে পজিটিভ চার্জ করে থাকলো, এই যে এই পুরো মলিকিউলটা, এই যে পুরো মলিকিউলটা আমি দেখতে পাচ্ছি এখানে, পুরো মলিকিউলটা কিন্তু sp2, সবাই sp2। এটা sp2, এটা sp2, 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 সব কার্বন sp2 হাইব্রিডাইজড, সব কার্বন sp2। তার মানে কি পুরো মলিকিউলটা প্লেনার। sp2 মানে কি পুরো মলিকিউলটা প্লেনার। হ্যাঁ, পুরো শীটের উপর পড়ে গেছে। তার মানে কি এখানে এবার আমাদেরকে পরীক্ষার হলে এই মলিকিউলটা এঁকে দেবে এবং বলবে যে এটা রেজোনেটিং স্ট্রাকচার ড্র করো। ঠিক আছে, অথবা বলবে হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচার ইজ পসিবল ফর দিস মলিকিউল। ঠিক আছে, সেখানে আমরা কি করে আঁকবো আমি দেখাচ্ছি। ইলেকট্রন কোথা থেকে কোথায় যায়? বেসিক থেকে ফর্মের দিকে, ঠিক আছে? তো কার্বোক্যাটায়ন আছে ন্যাচারালি এখানে ফার্স্টে গেল। তো এখান থেকে কি হবে? এই যে প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা এরকম হতে পারে। প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম হবে? এরকম। এক সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম হবে? এই যে এখান থেকে ইলেকট্রনটা জাম্প করে এখানে গেল, তার মানে এখানে ডবল বন্ড হয়ে গেল,
আচ্ছা, তাহলে পজিটিভ চার্জটা কোথায় চলে এলো? এখান থেকে এখানে গেল। ব্যাপারটা এইভাবে ভাবো, একটু ভাবার, এটা এরকম কিছু হয় না, হ্যাঁ, এটা হাইপোথেটিক্যাল জিনিস, বাট আমি তবুও দেখাচ্ছি। দেখো প্লাস আছে, প্লাসের পাশে কি রাখলে বন্ড তৈরি হবে? মাইনাস। তো এখানটায় মনে মনে এই পাই বন্ডটাকে ভেঙে, মনে মনে পাই বন্ডটাকে ভেঙে এখানে মাইনাস বানিয়ে নাও, এখানে প্লাস বানিয়ে নাও। দেখো মাইনাস প্লাসে বন্ড হয়ে গেল, প্লাসটা এখানে পড়ে থাকলো। ঠিক। আর বাকি যা বন্ড ছিল সব তাই থেকে গেল, ঠিক আছে? বাকি যা বন্ড ছিল সব তাই থাকবে। এবার আমি এক্সপেক্ট করবো পরের রেজোনেটিং স্ট্রাকচারটা কেউ একজন আঁকবে, সেটা কিরকম হবে? এই পাই বন্ডটা এবার জাম্প করবে। ন্যাচারালি পজিটিভ চার্জটা কোথায় আসবে? এইখানে। একটা কার্বন জাম্প করে করে যাচ্ছে, ঠিক আছে? এখানে পাই বন্ড হয়ে গেল, এইখানে পজিটিভ চার্জ এলো। তাহলে এইখানে এখানে এখানে যা ছিল তাই থাকলো। এবার এইখানে দুটো প্যারালাল পি অরবিটাল দুটো আছে। এই কার্বনটাও তো sp2, এই পাই বন্ডটাও প্যারালাল আছে, এই কার্বনটাও প্যারালাল আছে, তাহলে এটাও যেতে পারে অথবা এটাও যেতে পারে। ঠিক আছে, আমরা সাপোজ ধরে নিলাম এদিকেই গেল, ধরে নিলাম এদিকে গেল। তাহলে একটা কার্বন ছেড়ে বলছি, তাহলে এখানে পজিটিভ চার্জ আসবে, এই এই এই, ঠিক আছে? তাহলে এটা নেক্সট কি হবে? এখানে আসবে। ন্যাচারালি কার্বোহাইড্রেটটা কোথায় আসবে? এখানে। ঠিক কি না? এইখানে আসবে, তাই তো? তাহলে কার্বোহাইড্রেট কোথায় এলো এবার? এইখানে। এখান থেকে এইখানে এলো। এই। এবার লাস্ট অপশন কি থাকলো? এই পাইবনটা এখানে মুভ করলো এবং পজিটিভ চার্জটা কোথায় গেল? পজিটিভ চার্জটা গেল কিন্তু এখানে, এইখানে। ঠিক। আশা করি বোঝাতে পারছি ব্যাপারটা কি হচ্ছে। পাই ইলেকট্রনটা জাম্প করতে করতে যাচ্ছে, ঠিক আছে? দেখো সাপোজ এখানে নাইট্রো গ্রুপটা যখন আমরা রাখছি, নাইট্রো গ্রুপটা আমরা যখন রাখছি এখানে, তখন ন্যাচারালি এখান থেকে ইলেকট্রন উইথড্র করছি, এখানে যাচ্ছে। তার মানে এখানে পজিটিভ এলো ডেল্টা প্লাস, তারপরে এখানে পজিটিভ এলো ডেল্টা প্লাস, তারপরে এখানে পজিটিভ এলো ডেল্টা প্লাস। সিমিলারলি আমরা যখন ফেনক্সাইড আয়নটা দেখবো, ফেনক্সাইড আয়নটা কিভাবে মুভ করছে, এখান থেকে এখানে মুভ করছে। তখন এখানে এখানে মাইনাস চার্জ আসছে, ডেল্টা মাইনাস, তাই তো? সেই মাইনাস চার্জটা রেজোনেট হয়ে এখানে আসছে, সেই মাইনাস চার্জটা রেজোনেট হয়ে এখানে আসছে। তো ন্যাচারালি এই যে এই যে একটা ফাংশনাল গ্রুপ, হ্যাঁ, আমরা কি বলছি? এই যে গ্রুপটা বেনজিনের উপরে যেটা আমরা অ্যাড করেছি, বেনজিনের উপরে কি গ্রুপ অ্যাড করেছি আমরা? একটা ফাংশনাল গ্রুপ অ্যাড করেছি। এই যে ফাংশনাল গ্রুপটা নাইট্রো গ্রুপ, ঠিক আছে? এই নাইট্রো গ্রুপটার, হ্যাঁ, বেনজিনের ক্ষেত্রে এই যে পাশের পজিশনটা না, এই যে পাশের পজিশনটাকে, এই যে পাশের পজিশনটা, সেটাকে কি বলা হয়? ইজ ডোনেটেড অ্যাজ, ডিনোটেড অ্যাজ অর্থো পজিশন। ওকে, অর্থ পজিশন বলা হয় এটাকে। তাহলে এখানে কটা অর্থ পজিশন আছে? দুটো। যেই কার্বনটার সাথে কানেক্টেড আছে নাইট্রো গ্রুপটা, ঠিক তার পাশের কার্বনটা, দিস ইজ অর্থ পজিশন। ওকে, ঠিক তার পরের কার্বন দুটো, এই দুটো, এটাকে কি বলা হয়? মেটা পজিশন। কি পজিশন? মেটা পজিশন। তাহলে এখানে কটা মেটা পজিশন আছে? দুটো। এবং যেই পজিশনটা পড়ে থাকলো, অর্থাৎ এই পজিশনটাকে, এইটাকে বলা হয় প্যারা পজিশন। তার মানে বেনজিনের ক্ষেত্রে কটা পজিশন থাকে? একটা একটা গ্রুপের রেসপেক্টে, একটা গ্রুপের রেসপেক্টে কটা পজিশন থাকে? তিনটে। অর্থ, মেটা এন্ড প্যারা। অর্থ পজিশন দুটো থাকে, মেটা পজিশন দুটো থাকে, প্যারা পজিশন একটা থাকে। তো ন্যাচারালি এখানে দেখতে পাচ্ছ যে রেজোনেটিং স্ট্রাকচার গুলো, অর্থ পজিশন এন্ড প্যারা পজিশন, বোথ পজিশনে তুমি যদি রেজোনেটিং স্ট্রাকচার গুলো আঁকো, তাহলে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে প্লাস চার্জ আসছে, প্লাস চার্জ আসছে, ঠিক আছে? সেজন্য যে কোনো অ্যানায়ন যদি আমরা আনি, হ্যাঁ, সে যে কোনো নিউক্লিওফাইল যদি আমরা আনি, যে সে কোথায় অ্যাটাক করবে? তার কাছে এক্সেস ইলেকট্রন ডেনসিটি আছে, মাইনাস আছে, সে কোথায় অ্যাটাক করবে? অর্থতে অথবা প্যারাতে। ঠিক কি না? অর্থ প্যারাতে সে অ্যাটাক করবে। সেজন্য কেন? বিকজ অর্থ প্যারাতে পজিটিভ চার্জ ডেনসিটিটা বেশি আছে, পজিটিভ তো নেগেটিভ কে অ্যাট্রাক্ট করবে। সেজন্য যে কোনো উইথড্রয়িং গ্রুপের
এইরকম রেজোনেটিং স্ট্রাকচার একে দেখতে হয় যে কোথায় তার পজিটিভ চার্জ ডেন্সিটিটা বেশি আছে, সেখানেই নেগেটিভ চার্জটা অ্যাটাক করবে ফার্স্টে, ঠিক আছে? সেই জন্য এখানে কোথায় অ্যাটাক করবে, অর্থ প্যারাতে। সিমিলারলি এইখানটাতে আমরা যদি কোনো ইলেকট্রোফাইল দিয়ে দিই, মানে এমন কেউ যার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তাহলে সেও কোথায় অ্যাটাক করতে চাইবে, সময় অর্থ প্যারাতে, তাই না? অর্থ প্যারাতেই ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, সেজন্য কি করবে, প্লাস আর মাইনাস কে অ্যাট্রাক্ট করবে, সেজন্য এও কি অর্থ প্যারাতেই অ্যাটাক করবে, ঠিক আছে? এবার স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, হোয়াটস দ্যাট? স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার বলতে এখানে 1 নাম্বার দিয়ে লেখো যে রেজোনেটিং স্ট্রাকচার হ্যাভিং কমপ্লিট octet is more stable than having incomplete octet, ঠিক আছে? incomplete octet এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল ছাড়া বুঝতে পারবে না কি বলতে চাইছি। সাপোজ CH3 সি ডবল বন্ড কার্বনের মাথায় পজিটিভ চার্জ আছে, ঠিক আছে? এটা রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে, দেখো অক্সিজেনের কাছে ইলেকট্রন ডেন্সিটি আছে, অক্সিজেন কি করবে, এখানে ডোনেট করে দেবে। অক্সিজেন যদি ডোনেট করে দেয় সেখানে কি হবে, দেখো, একটা এক্সট্রা পাই বন্ড আনবে, কার্বনের এই যে ভ্যাকেন্সিটা ছিল, কার্বনের মাথায় পজিটিভ চার্জ ছিল, সেটা সে পূরণ করে দেবে, কিন্তু নিজের মাথায় তো পজিটিভ চার্জ চলে আসবে, তাই না? নিজের মাথায় পজিটিভ চার্জ চলে আসবে। এইখানে আমাকে বলতে হবে, আমাকে বলো যে দুটো স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল, স্ট্রাকচার ওয়ান নাকি স্ট্রাকচার টু? প্রথম পয়েন্টের উপর বেস করে আমাকে বলো। কমপ্লিট অবজেক্ট না, টু ইজ মোর স্টেবল, রাইট? তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে যে কি মোর স্টেবল, বাই, বিকজ এখানে দেখো সবার অবজেক্ট কমপ্লিট আছে। এখানে অক্সিজেন 3টে বন্ড করেছে, প্লাস দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, মানে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, একটা লোন পেয়ার আছে, মানে কি 3 করে 8টা ইলেকট্রন টোটাল। কিন্তু এখানে এই কার্বনটা দেখো, এর অক্টেট কমপ্লিট আছে, এর অক্টেট কমপ্লিট আছে, কিন্তু এর এর তো কমপ্লিট অক্টেট নেই, 3টে বন্ড করেছে 6টা ইলেকট্রন, এটা 6 ইলেকট্রন স্পিসিস, 8টা ইলেকট্রন নেই। এখানে দেখো সবারই অক্টেট কমপ্লিট আছে, দিস ইজ মোর স্টেবল। সুতরাং যার অক্টেট কমপ্লিট হবে সেখানে সে বেশি স্টেবল হবে। পয়েন্ট নাম্বার টু, পয়েন্ট নাম্বার টুটা লেখো যে রেজোনেটিং স্ট্রাকচার resonating structure having higher number of covalent bond or less charge is more stable. Yes, it is more stable. যাদের ক্ষেত্রে চার্জ কম থাকবে, অর্থাৎ আমরা কি লিখতে পারি এভাবে ডাইরেক্টলি, যে নিউট্রাল স্পিসিস more stable than charged species. Okay, নিউট্রাল স্পিসিস না লিখে লিখবো যে নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে? নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার ইজ মোর স্টেবল দ্যান চার্জ রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে? নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার ইজ মোর স্টেবল দ্যান চার্জ রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা গেল। এক্সাম্পল দিচ্ছি আমি একটা খুব সুন্দর এক্সাম্পল, সেটা হচ্ছে যে এইরকম, এরকম, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে, অথবা কেউ একটা এরকমও আসতে পারে, যেটা লোন পেয়ার গেল, হ্যাঁ, ঠিক এখানে চলে এলো, তাহলে এটা রেজোনেটিং স্ট্রাকচারটা এরকম হয়ে গেল না? অক্সিজেন ডবল বন্ড করে নিল, অক্সিজেন ইলেকট্রন ডেন্সিটি দিয়েছে, এখানে মাইনাস এলো, এরকম হয়ে গেল, অক্সিজেনের মাথায় পজিটিভ চলে এলো ন্যাচারালি।
দেখো এখানে চার্জ চলে এলো, কিন্তু এর পরের রেজোনেন্স স্ট্রাকচারটা কিরকম হবে? এরকম। সেখানে কিরকম হবে? এই এখানে পাইবন, এখানে আবার অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে এলো। ঠিক? তাহলে দেখো এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি করে দিলে, কিন্তু এটা একটা নিউট্রাল স্পিসিস, নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে কোনটা সব থেকে বেশি স্টেবল তিনজনের মধ্যে? এইটা, বিকজ দিস ইজ নিউট্রাল, কোনো চার্জ নেই। ঠিক আছে, এখানে চার্জ জেনারেট করে দিলে তুমি। নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার ইজ অলওয়েজ মোর স্টেবল। এবার এইদের দুজনের মধ্যে কে বেশি স্টেবল সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট গুলোতে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো থার্ড পয়েন্টটা লেখো, থার্ড পয়েন্টটা লেখো, the resonating structure having negative charge on electron electro negative electronegative atom. ঠিক আছে, resonating structure having negative charge on electronegative atom and positive charge on electro positive atom is more stable. ঠিক আছে, is more stable. অবভিয়াসলি এটা ব্যাপার যে, যে নেগেটিভ, যে মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যে থাকবে না, সে তো নেগেটিভ চার্জ রাখতে পছন্দ করবে, তাই না? যেমন অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন, এরা কি চাইবে? সবসময় নিজের মাথায় নেগেটিভ চার্জই রাখতে চাইবে, তাই না? মিনওয়াইল যারা মেটাল, তারা কি চাইবে সবসময়? তারা তো ইলেকট্রন ডোনেট করে। ইলেকট্রন ডোনেট করলে নিজের মাথায় কি আসবে? পজিটিভ চার্জ। সেজন্য মেটাল ফেটাল যদি কেউ থাকে, তাহলে তারা জেনারেলি পজিটিভ চার্জ রাখতে পছন্দ করবে। ঠিক আছে, এক্সাম্পল, এটা আহ, সেরকম একটা এক্সাম্পল বলতে এইটাই একটা এক্সাম্পল হতে পারে এটা। দেখো এদের দুজনের মধ্যে যদি আমাকে কম্পেয়ার করতে হয়, ঠিক আছে, বিটুইন রেজোনেটিং স্ট্রাকচার 2 অ্যান্ড 3, আমাকে যদি বলে কম্পেয়ার করো, দেখো এইখানে নেগেটিভ চার্জটা কোথায় এসছে? কার্বনের মাথায়, রাইট? কিন্তু এইখানে নেগেটিভ চার্জটা কোথায় এসছে? অক্সিজেনের মাথায়, তাই না? এবার আমাকে বলবো কোনটা বেশি স্টেবল হবে এই পয়েন্টটার উপর বেস করে, রেজোনেটিং স্ট্রাকচার 2 আর 3? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মাথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল হবে। এক্সাম্পল কি? অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন, এক্সেট্রা। ঠিক আছে, এদের মাথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল। তাহলে কোনটা বেশি স্টেবল দুজনের মধ্যে? ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল হয়। তো কোনটা বেশি স্টেবল এদের মধ্যে? এটা না, তো সেজন্যই বলছি প্রিভিয়াস পেজে, প্রিভিয়াস পেজের কি বলছি, রেজোনেটিং স্ট্রাকচার যেটা থার্ড নাম্বার, দ্যাট ইজ মোর স্টেবল দ্যান রেজোনেটিং স্ট্রাকচার 2। ওকে, ডিউ টু দিস পয়েন্ট। ঠিক আছে, এটা গেল থার্ড পয়েন্ট। ফোর্থ এন্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ, জেনারেলি লেখো যে রেজোনেটিং স্ট্রাকচার হ্যাভিং সেম চার্জ, সেম চার্জ লং ডিস্টেন্স, same charge at long distance, and resonating structure having opposite charge at nearby distance. Okay, nearby distance is more stable. আশা করি পয়েন্টটা হয়তো বোঝানোর কিছু নেই। অবভিয়াসলি সেম চার্জ একে অপরকে রিপেল করবে, সুতরাং তারা কাছাকাছি থাকতে চাইবে না, দূরে দূরে থাকতে চাইবে। আর অপোজিট চার্জ কাছাকাছি থাকতে চাইবে। ঠিক আছে, এক্সাম্পল একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, দ্যাট ইজ এইটা, অ্যান্ড এটারই একটা রেজোনেটিং স্ট্রাকচার যদি আঁকি আমরা এইরকম। ঠিক আছে, এই, সরি, এই মাইনাস চার্জটা কোথায় আসবে?
না, এটা না। এখানে আসবে, এখানে আসবে, এই হবে, এই তো। হ্যাঁ, আমাকে বলো কোন দুটো বেশি স্টেবল। এই দিকেরটা, রাইট? একদমই তাই। বিকজ এখানে মাইনাস চার্জ কোথায় আছে? প্যারা পজিশন। এখানে মাইনাস চার্জ কোথায় আছে? অর্থ পজিশন। হ্যাঁ, একদম অর্থ পজিশনে আছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে কাছাকাছি আছে প্লাস মাইনাস চার্জ, সুতরাং এই রেজোনেন্স স্ট্রাকচারটা ইজ মোর স্টেবল দ্যান দিস রেজোনেন্স স্ট্রাকচার, রাইট? আচ্ছা, আমাকে বলো তো এর পরের রেজোনেন্স স্ট্রাকচারটা কি হতে পারে? এটা হতে পারে না? এবার দেখো, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, সরি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, মানে কি প্লাস মাইনাস আলটিমেটলি ব্যালেন্স হয়ে যাবে এবং ওভারঅল তুমি একটা নিউট্রাল স্ট্রাকচার পাবে, দ্যাট ইজ দিস। হ্যাঁ, এটা পাবে তো? ওকে, এটার পরের রেজোনেন্স স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এটা হবে। এবং এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি কে স্টেবল হবে? তিনজনের মধ্যে সবচেয়ে বেশি কে স্টেবল হবে? তুমি ভুলে গেলে? প্রথম পয়েন্টটা দেখো, সরি নট প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা দেখো। কি লেখা আছে? এখানে নিচে কি লেখা আছে? নিউট্রাল, নিউট্রাল। তাহলে আমাকে বলো এবার কোনটা বেশি স্টেবল? লাস্টে। তার মানে এক দুই তিন, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। So suppose we have and OH, suppose if you use some base like sodium hydroxide, সোডিয়াম হাইড্রোক্সাইডের কি আছে? OH মাইনাস আছে, সে অ্যাসিডিক প্রোটন নেবে এবং অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ চলে আসবে। সুতরাং এইখানে একটা এইরকম মাইনাস চার্জ তৈরি হবে। এবার এই মাইনাস চার্জটা রেজোনেন্স করবে, ন্যাচারালি এইখানে মাইনাস চার্জ আসবে এবং আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। সেটা কিছুটা হবে এইরকম, সরি এইরকম। এবার এই রেজোনেটিং স্ট্রাকচারটা এগেন রেজোনেন্স করবে এবং মাইনাস চার্জ আসবে এইখানে। সেই রেজোনেটিং স্ট্রাকচারটা দেখতে হবে কিরকম? এইরকম। এখানে পাই বন্ড আসবে, মাইনাস চার্জটা উঠে এখানে চলে আসবে এরকম। এবার এই মাইনাস চার্জটা এগেন এদিকে যাবে এবং এখান থেকে একটা কার্বন ছেড়ে ন্যাচারালি এইখানে মাইনাস চার্জটা আসবে। এখান থেকে ন্যাচারালি আবার একটা কার্বন ছেড়ে এইখানে মাইনাস চার্জটা আসবে এবং এভাবে সে মুভ করতে থাকবে। তো এভাবে টোটাল কটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা দেখতে পাবো সেটা আমি দেখাচ্ছি এখানে। ন্যাচারালি এইটা হচ্ছে 1 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার, যেটা আমরা ফার্স্টে এঁকেছিলাম। এটা হচ্ছে নাম্বার 1। তো এইটাকে আমরা 1 নম্বর বলছি এবং একের পরে ন্যাচারালি যখন এইখানে আসবে তো সেটা হয়ে যাবে 2। তারপরে 2-এর পরে এইখানে আসবে, সেটা হয়ে যাবে 3। 3-এর পরে এইখানে আসবে, সেটা হয়ে যাবে 4। 4-এর পরে এইখানে আসবে, সেটা হয়ে যাবে 5। এবার 5 নম্বরের এসে ওর কাছে দুটো রাস্তা আছে। মাইনাস চার্জটা আইদার এই পথে রেজোনেট করতে পারে, এই পথে রেজোনেট করতে পারে, অথবা এই পথে রেজোনেট করতে পারে। সো যদি ও এই পথে যায় তখন কিরকম হবে ব্যাপারটা, এবং যদি এই পথে যায় তখন কিরকম হবে ব্যাপারটা। এইখানে গেলে ফার্দার আবার একটা কার্বন ছেড়ে এইখানে আসবে, অর্থাৎ সিক্স সিক্সথ স্ট্রাকচারটা এখানে পাবো। এবং এদিকে আসলে সিক্সথের পরে ন্যাচারালি আবার একটা কার্বন ছেড়ে অক্সিজেনের মাথায় আসবে চার্জটা, তো সেভেন্থ হয়ে যাবে। সব একটা একটা কার্বন ছেড়ে আমরা করছি। সিক্সথ এলো, সিক্সথের পরে এই কার্বনটা বাদ গেল, এই কার্বনটা বাদ গেল, দেন এইটা সেভেন্থ এলো। এদিক থেকে গেলে ন্যাচারালি ফিফথ, তারপরে এইটা বাদ, তো এটা সেভেন্থ এর পরে চলে আসবে এইট।
এখানে মাইনাস চার্জ, এবং এইট এর পরে আবার একটা কার্বন ছেড়ে এখানে আসবে নাইনথ। এই ছাড়া কিন্তু আর কোনো রেজোনেটিং স্ট্রাকচার হবে না। অর্থাৎ এই পুরো যে আমরা এখানে টোটাল কটা রেজোনেটিং স্ট্রাকচার দেখতে পাচ্ছি, নখানা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রেজোনেটিং স্ট্রাকচার। এই কম্পাউন্ডটার টোটাল নখানা রেজোনেটিং স্ট্রাকচার আছে। আমি আবার একবার বলছি জিনিসটা। এক নাম্বার স্ট্রাকচারটা এখানে ছিল, দেন একটা কার্বন জাম্প করে মাইনাস চার্জটা এখানে গেল, এই কার্বনটায়। দেন আবার একটা কার্বন জাম্প করে এখানে গেল, আবার একটা কার্বন জাম্প করে এখানে গেল, আবার একটা কার্বন জাম্প করে এখানে গেল। এখানে গিয়ে দুটো রাস্তা আছে, আইদার এইখানে যাবে অথবা এই দিকে যাবে। যদি এই দিকে মুভ করে তাহলে আবার একটা কার্বন ছেড়ে এটা হবে সিক্স স্ট্রাকচারটা, এটা হবে একটা কার্বন ছেড়ে এইট, সরি সিক্স এর পরে ন্যাচারালি এই দিকে এসে আবার একটা স্ট্রাকচারের পরে এখানে সেভেন্থ, এবং এদিকে আসলে সেভেন্থ এর পরে ন্যাচারালি একটা কার্বন ছেড়ে এইট, এবং এখানে এইটথ এর পরে একটা কার্বন ছেড়ে আবার নাইনথ। সুতরাং টোটাল আমরা বলতে পারি অক্সিজেনের উপরে অক্সিজেনের উপরে থ্রি টাইমস, তিনবার কিন্তু নেগেটিভ চার্জ আসছে। নটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে টোটাল তিনবার অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ আসছে, দুবার এখানে আসছে, এবং বাকি থ্রি, ফোর, ফিফথ অ্যান্ড এইটথ পজিশনে একবার একবার করে রেজোনেটিং স্ট্রাকচার, একবার একবার করে নেগেটিভ চার্জটা আসছে। অর্থাৎ টু এবং সিক্স পজিশনে কবার আসছে, দুবার, তাই না? সেজন্য এই অক্সি অ্যানায়নেটার পরে যদি কোথাও আমরা যদি ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাচ করি, আই মিন কোনো পজিটিভলি চার্জ স্পিসিস, এবং এখানে যেহেতু নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনের ডেন্সিটি সব থেকে বেশি আছে, সেজন্য পসিবিলিটি আছে কিন্তু এইখানে এসেই ইলেকট্রোফাইলটা অ্যাটাচ হবে। অর্থাৎ পজিটিভলি চার্জ স্পিসিস কোথায় এসে অ্যাটাচ হবে, এই পজিশনটায়, এই এই পজিশনটায় এসে অ্যাটাচ হওয়ার টেন্ডেন্সিটা সব থেকে বেশি। তো টোটাল কটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা দেখতে পেলাম এখানে, নখানা, এবং এভাবে ড্রও করা যেতে পারে। তো নেক্সট আমরা দেখবো ন্যাপথালিনের কিছু কিছু রেজোনেটিং স্ট্রাকচার। আমি এটাকে কপি করে নিচ্ছি। সো এখানে প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা আঁকতে পারি এইভাবে। এর পরেরটা ন্যাচারালি হবে এইটাকে একই রকম রেখে এইটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম, এই তিনটে পাই বন্ডকে। সেটা আরেকটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে এই বন্ডটাকে এরকম রেখে এই এইটাকে চেঞ্জ করে দিলাম। তো এখানে তিনটেই রেজোনেটিং স্ট্রাকচার পসিবল, এর বাইরে আর কোনো রেজোনেটিং স্ট্রাকচার পসিবল না। সো অনলি থ্রি আর এস পসিবল, থ্রি আর এস, তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, এর বেশি আর পসিবল নয় এখানে। ওকে, তো এরপরে আমরা আরো দু একটা কোশ্চেন করবো এখানে। The question is stability, sorry, এরপরে একটা কোশ্চেন করব। The question is compare the stability of the resonating structures. Okay, so suppose you have a structure like this, CH2, N, double bond N, minus and plus. Okay, নাইট্রোজেন অনলি তিনটেই বন্ড বানাতে পারে,
তো ন্যাচারালি নাইট্রোজেন নিজের ক্ষমতার থেকে বাইরে গিয়ে একটা বেশি বন্ড বানিয়েছে এখানে। তিনটে বন্ড বানানোর কথা কিন্তু বানিয়েছে চারটে, সেজন্য তার মাথায় পজিটিভ চার্জ চলে এসছে। এবং এখানে নাইট্রোজেনের তিনটে বানানোর কথা, একটা হাত খালি আছে এবং মাইনাস চার্জ আছে সেখানে। তো এখানে নাইট্রোজেনের ফর্মাল চার্জ আমরা দেখতেই পাচ্ছি প্লাস। এবার এটার রেজোনেটিং স্ট্রাকচার কি হতে পারে? ন্যাচারালি এই মাইনাসটা এখানে মুভ করতে পারে, এখানে এটা আসতে পারে মাইনাস চার্জটা শিফট করে। সুতরাং এখানে মাইনাস চার্জ কিরকম হবে? এই নাইট্রোজেনটার যে মাঝের নাইট্রোজেনটা আছে, তাদের আগে এই যে মাঝের নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটার আগেও চারটে বন্ড ছিল, এখনো চারটে বন্ড আছে, সুতরাং এটা পজিটিভ পজিটিভই থাকবে। বাট এই নাইট্রোজেনটা নিজের ভ্যালেন্সি এখন কমপ্লিট করে নিয়েছে, সুতরাং এখানে আর কোনো চার্জ থাকবে না এবং কার্বন আয়নটা শিফট করে চলে এলো এখানে। এই ছাড়া আমরা আর কি রেজোনেটিং স্ট্রাকচার রাখতে পারি? একটা রেজোনেটিং স্ট্রাকচার এরকম হতে পারে, CH2 প্লাস নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনের মাথায় মাইনাস, আর এখানে CH2 এর মাথায় প্লাস। দিস ইজ অলসো a resonating structure. And last resonating structure আমরা আঁকবো CH2 minus নাইট্রোজেন and নাইট্রোজেন প্লাস। এই যে চারটে রেজোনেটিং স্ট্রাকচার, সরি, চারটে রেজোনেটিং স্ট্রাকচার এলো, 1, 2, 3 and 4। এর উপর বেস করে আমরা অ্যান্সার দেবো, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি যে আহ, প্রথম কথা আমরা দেখেছিলাম যে যাদের অক্টেট কমপ্লিট নেই তারা হচ্ছে আনস্টেবল। এইখানে এই যে কার্বোক্যাটায়নটা নাম্বার 3 স্ট্রাকচারে, সেখানে এই কার্বোক্যাটায়ন যে তৈরি হয়েছে এই কার্বনটার কিন্তু অক্টেট কমপ্লিট নেই। এটা একটা 6 ইলেকট্রন স্পিসিস, বিকজ তিনটেই বন্ড করেছে কার্বন, সুতরাং 3 × 2 6 ইলেকট্রনস, সুতরাং ওটার অক্টেট কমপ্লিট হয়নি। সো ন্যাচারালি তিনটাকে আনস্টেবলই বলা চলে মোটামুটি। ঠিক আছে? এরপরে আনস্টেবিলিটির দিক থেকে দেখতে গেলে 3 নাম্বার যে আছে, তিনের পরে 4, এরপরে আমরা কি দেখবো? 4 নাম্বার স্পিসিসটা, 4 নাম্বার স্পিসিসটাও হচ্ছে অক্টেট ইনকমপ্লিট আছে। অক্টেট ইনকমপ্লিট কেন আছে? বিকজ এই নাইট্রোজেনটারও কিন্তু অক্টেট কমপ্লিট নেই। ঠিক আছে, দুটোই বন্ড করেছে, তো ন্যাচারালি দুটো বন্ড এবং তার অক্টেট কমপ্লিট হয়নি ওখানটায়, যেটা এই নাইট্রোজেনটা করতে পেরেছিল। এইখানে এই নাইট্রোজেনটা কিন্তু অক্টেট কমপ্লিট করতে পেরেছে। ওকে, বাট এই নাইট্রোজেনটা নিজের অক্টেট কমপ্লিট করতে পারেনি, সেজন্য এর আনস্টেবিলিটি আছে এবং এরও আনস্টেবিলিটি আছে। এবার দুজনেই তিনটে তিনটে সরি, দুজনেই অক্টেট কমপ্লিট করতে পারেনি। এইখানে স্ট্রাকচার নাম্বার 1 and 2 তে দুজনেরই অক্টেট কমপ্লিট হয়েছে, সুতরাং 1 আর 2 তো অবভিয়াসলি বেশি স্টেবল 3 আর 4-এর থেকে। এবার কথা হচ্ছে 3 আর 4-এর মধ্যে কে বেশি আনস্টেবল। এইখানে এই নাম্বার 3 স্ট্রাকচার আর নাম্বার 4 স্ট্রাকচারে দুজনেরই অক্টেট কমপ্লিট হয়নি। সো বাট এইখানে আমরা দেখতে পারি যে এখানে কার্বোক্যাটায়নটা পজিটিভলি চার্জটা কার্বনের মাথায় আছে, এইখানে নাইট্রোজেনের মাথায় আছে। আমরা ভালো করেই জানি যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় আমরা পজিটিভ চার্জ এনেছি। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় পজিটিভ চার্জ এনেছি, সেটা সে কোনোদিনও বরদাস্ত করবে না। সুতরাং নাইট্রোজেন ইমিডিয়েটলি কি চাইবে? সে এই রেজোনেটিং স্ট্রাকচারটাতে সে ন্যাচারালি ইলেকট্রন নিজের দিকে পুশ করতে চাইবে। ইলেকট্রিকে ইলেকট্রিক সরি ইলেকট্রনকে সে নিজের দিকে পুল করতে চাইবে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে চাইবে, নিজের মাথায় পজিটিভ চার্জ সে একদমই রাখতে চাইবে না। সুতরাং 4th নাম্বার স্ট্রাকচারটা সব থেকে বেশি আনস্টেবল। তারপরে থার্ড স্ট্রাকচার আসবে, বিকজ দুজনেরই অক্টেট কমপ্লিট নেই। এবং এইখানে আমরা দেখতে পারি যে পজিটিভ চার্জ এখানে নাইট্রোজেনের মাথায় আছে, এখানেও পজিটিভ চার্জ নাইট্রোজেনের মাথায় আছে, কিন্তু এখানে নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ আছে। অর্থাৎ নাইট্রোজেন তো মাইনাস চার্জই চায়,
নাইট্রোজেন তো মাইনাস চার্জই চায়, বিকজ নাইট্রোজেন তো ইলেকট্রোনেগেটিভ। সেই ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে দেখতে গেলে নাইট্রোজেন মাইনাস চার্জ নিজের মাথায় চায়, সুতরাং ও সবার আগে আসবে, দেন টু আসবে।